নতুন পরিচয়, যেন পুনরুজ্জীবন ঘটেছে ঈশানে। সবকিছু ছাপিয়ে নাজুক উদরে বেড়ে ওঠা অস্তিত্বটাই কেবল পুরাতন ব্রিটিশ আলপাইন এরিয়া। ছোট ছোট পাহাড়ি উপত্যকায় মনোহর বাহারি ডিজাইনের সারি সারি বাড়িঘর। এক নজর দেখলে মনে হবে শিল্পীর তুলির আঁচড়ে প্রতিফলিত এক ছবিতে আঁকা ছোট্ট শহর। এখানেই একটা রেন্টেজ হাউসে উঠেছে ওরা। যদিও আলপাইন অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময় বৃষ্টি আর বরফে আবর্তিত থাকে, তাই জীবন যাপন কিছুটা দুষ্কর। তবে এডিসের নখদর্পণে আড়ালে থাকার জন্য সরাসরি শহরে না থেকে এই অঞ্চলটাকেই উপযোগী মনে করেছে মাহিন। খানিক থেমে না সূচক মাথা নাড়ল ঈশানী, অর্থাৎ তার মন খারাপ নেই। প্রলম্বিত শ্বাস ফেলে ওর নিকট এগিয়ে এলো মাহিন, নিরেট স্বরে বলল, আই উইশ তোমার সবটুকু মন খারাপ দূর আকাশের মেঘেদের মতো হাওয়ায় মিলিয়ে যাক। ঈশানী মোম ঢালা বদনে আধার ঘনালো, হঠাৎ মাথা নমিত করলো তক্ষুনি, পায়ের পাতা দৃষ্টি আবদ্ধ রেখে বলল, আমার জন্য আপনাকে কত ঝামেলা পোহাতে হলো, আত্মীয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি হলো, কি করে যে বোঝাই। কি বোঝাবে? ঈশানী চট করে জবাব দিল। আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আপনার সব ঋণ শোধ করে দিব মাহিন। ঈশানী এই শিশু সুলভ ভাবনায় মিটিমিটি হাসলো। মাহিন তির্যক ভ্রু নাচে সুথল। আচ্ছা, কিভাবে শোধ করবে? আমি অনেক কাজ করব, ততদিন না হয় আমাকে একটু সাহায্য করুন। ঈশানী মাথায় হাত রাখতে যেও কিভাবে যেন ফিরিয়ে নিল মাহিন। প্রশ্ন এসে জানালো, বোকামে, বলেছিলাম না সব সময় পাশে পাবে। তাহলে এখন তো সরি কেন হচ্ছ? কে বলেছে তুমি আমার ঝামেলা? ঝামেলা, অনেক বড় ঝামেলা। মলির মুখে সুপ্ত হাসির রেখা উদয় হলো মাহিনের ক্লেশ নয়নে। এক পৃথিবীর সমান আক্ষেপ ধরে রেখে মনে মনে সে আওড়ালো, আই উইশ তুমি আমাকে ভালোবাসতে আর এই সুখের ঝামেলাটুকু সারা জীবন আমার ভাগ্যে লিখে দিতে। স্রোতস্বিনী নদীর কুলে কুলে জলধারার মতো নিঃশব্দে গড়িয়ে গেছে সময়। প্রকৃতির ধরা বাঁধা নিয়মে জাতাকল একের পর এক খসখস করে উল্টেছে চিরাহত ক্যালেন্ডারের 12খানা পাতা। জীবন থেকে হারিয়েছে আরও একটি চমৎকার বসন্ত। শরৎ হেমন্তের মতো অদৃশ্য মৌসুমের শীতল ছায় ডুব গিয়েছে কত অনুচ্চারিত অনুভব। সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে। জীবনের কঠোর বাস্তবতাকে পুঁজি করে মানুষও হয়েছে তার সামিল। সব কিছুকে পেছনে ছাড়িয়ে তুখর পদচারণায় ছুটে চলেছে অবিরাম। মানুষ স্বভাবতই পরিবর্তনশীল। কিছু পরিস্থিতিতে তারা স্বার্থপর হতে বাধ্য হয়, আত্মিক মোহ ভুলে গিয়ে আবর্তিত হয় দায়িত্বের বেড়া চালে। কিন্তু অনুভূতির কি কখনো মৃত্যু ঘটে? হয়তো না। পরিণাম আর সময়ের পরিক্রমায় অনুভূতির সজীবতাটুকু আপনা আপনি নিস্তেজ হয়ে যায় ঠিকই, তবে ছাইচাপা আগুনের মতোই পিছুটান হয়ে থেকে যায় হৃদয়ে জমানো অজস্র বিভীষিকায় অপূর্ণ স্মৃতির বহর। সেই বেদনাদায়ক অপূর্ণতার অভাবে মানুষের মৃত্যু হয় না, বরং মৃত্যুর চেয়েও ততোধিক যন্ত্রণা ছটফট করতে করতে বেঁচে থাকে তার নিষ্ক্রিয় আত্মাটা। বছরখানিক পরে সকালটা আজ মনোরম। গোটা অক্টোবর মাস পুরো দমে শৈত্যপ্রবাহ হাঁকে। বহুদিন বাদে আজ সূর্যের দেখা মিলেছে হুইস্টলারে। এক ছটাক মোলায়েম রোদে ঝলমল করছে চারিপাশ। মৃদু মন্থর ক্ষণে দেখা আলোর মাখন নরম উষ্মায় প্রাজ্জ্বল হয়ে উঠেছে প্রকৃতি। রাস্তার দুধারে কমলা রঙের ম্যাপল গাছের মগডালে দুরন্ত শিশুর মতো খেলা করছে ফুরফুরে হিমেল হাওয়া। প্রকৃতি এহেন হাস্যজ্জ্বল রূপে সকাল সকাল ড্রাইভ করতে গিয়েও মন ভালো হয়ে গেল মাহিনের। প্রকৃতির রূপে মাতোয়ারা হয়ে কয়েক ক্রোশ বন্ধুর পাহাড়ি হাইওয়ে পেরিয়ে গেল এক নিমেষে। সৌম্য উষ্ঠ যুগল শুরু করে শীষ বাজাতে বাজাতে মনের আনন্দে সে পৌঁছালো শহরের সবচেয়ে বড় সরকারি ক্লিনিক হুইস্টলার হেলথ কেয়ারে। ভ্যাকসিন এরিয়ায় সামনে গিয়ে দাঁড়াতে চোখে পড়ল স্থানীয় মানুষের লম্বা লাইন। সবাই তার ছোট্ট সোনাকে পরম আদরে বুকে আগলিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায়। আজ রবিবার, অর্থাৎ ছুটির দিন, তাই হয়তো ভিড়ের পরিমাণটা একটু বেশি। মায়ের চিন্তা হতে লাগলো, কেন যে এত বেলা অবধি ঘুমালো সে ভেবেই মন খারাপ হলো। যদিও সে ভালো করে জানে ঈশানী তার দায়িত্ব অবিচল, কোথাও কোনো ত্রুটি না রেখে সে বেরিয়ে আসবে ক্লিনিক থেকে। তবুও
ভেতরে এক প্রকার গ্লানির ঢেউ উঠল মাহিনের। ক্ষণকাল অপেক্ষা না করে সিরিয়াল ভেঙেই সে ছুটে গেল কক্ষের নিকট। তার এহেন অস্বাভাবিক বিবেক বিবর্জিত কর্মকাণ্ডে পেছন থেকে হৈরই গড়ে উঠল সকলে। ওপাশ থেকে দুজন নীল পোশাকধারী গার্ডও এগিয়ে এলো তাকে রুখবে বলে। তন্মধ্যে ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো ঈশানী। আবেশিতে হাতের দৃঢ়তায় যক্ষের ধনের মতোই বুকের মাঝে আবদ্ধ করে রেখেছে তার কোমল অস্তিত্ব খানিকে। হ্যালো কিটির তুলতুলে জাম্বো স্যুটের মধ্য থেকে বেরিয়ে আসা একজোড়া ধূসর বর্ণের টলমলে আদরের চোখ ঈশানীর পানে দৃষ্টিপাত করে আছে অপলক। ঈশানীকে দেখা মাত্রই উদাসীন পদক্ষেপে থমকে গেল মাহিনের, যে চটজলতি জায়গা ছেড়ে এগিয়ে গেল করিডোরের দিকে। ঈশানীর মুখোমুখি হতেই মেয়েটার ক্রন্দিত বদনে চোখ রেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। সৌচ্ছব্য কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। বিস্মিত কণ্ঠে শুথল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নাকের পাটা ফুল দিয়ে ঠোঁট উল্টালো ঈশানী। মাহিনের একটুখানি আজকার অভিমানে হাও মাও করে কেঁদে ওঠার উপক্রম তার। দাঁড়াও, ডাক্তারকে জিজ্ঞেস করছি। জল শক্ত করে সামনের দিকে হাঁটা ধরতে ঘাড় ঘোরালো ঈশানী। ফ্রিউ বাঁকিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? কৈফিয়ত চাইতে। আমার বাচ্চাকে রেখে আমার বাচ্চার মাকে কেন ভ্যাকসিন দেওয়া হলো? মাহিনের কথা শুনে তপ্ত রাগে চিরবিরে উঠল ঈশানী। চোয়ালের পেশি শক্ত করে বলল, কখন বললাম ওরা আমাকে ভ্যাকসিন দিয়েছে? মাহিনের চোয়াল ঝুলে পড়লো। ঠোঁট চিপে হাসি দমানোর প্রয়াস চালিয়ে বলল, মাহিন আশ্চর্য, তোমার কান্নাকাটি দেখে আমি আরো ভাবলাম বেবির ভ্যাকসিনগুলো বোধ হয় তোমাকেই দেওয়া হয়েছে। এর কৌতুক হাসির রহস্য আজ করতে পেরে অতর্কে ফুঁসে উঠল রমণী। হাতের বাঁধন দৃঢ় করে নিজের ক্ষুদ্র অংশকে বুকের কাছে টেনে আনলো আরেকটু। মাখন নরম মুখটার দিকে মমতার দৃষ্টিতে চেয়ে জড়ানো গলায় আওড়ালো, হাত পা মিলিয়ে 4-4টে ইঞ্জেকশন দিয়েছে। ওর কান্না দেখে আমার বুক ভেঙে আসছিল, নিজেকে আটকাতে পারিনি কিছুতেই। কতটা ব্যথা পেয়েছে বলুন তো? চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লো মায়। ডেলিভারির পরে আজ প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। এখনও পোস্টপার্টাম ডিপ্রেশনের কঠিন অধ্যায়টুকু কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা। তাই তো সময় অসময় অযথাই কান্নার জোরে ভাসে তার নীল নয়ন। একটু থেমে ঈশানী মাথায় হাত বোলালো মাহিন। সম্পর্কটা ঠিক বন্ধু সুলভ না হলে টুকটাক বোঝাপড়া বিষয়গুলো এখন তাদের মধ্যে খুবই স্বাভাবিক। সেই অধিকার বোধ থেকেই মাহিন ধাতস্থ করলো মেয়েটাকে। তোমার মতো মেয়েদের দুবার জন্ম হয়। তার কথা শুনে চোখ তুলল ঈশানী। বিহলিত কণ্ঠে শুধল, মানে? ক্ষণকাল থেমে ছোট্ট ইয়াসকে কুলে তুলে নিল মাহিন। মা ছেলে সমেত পার্কিংয়ের দিকে এগুতে এগুতে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, একবার সেলফ মানুষ হিসাবে জন্ম হয়, আর একবার মা হিসাবে। বাহ্যিক দৃষ্টিতে সন্তান জন্মদান মাতৃত্ব হলেও তাত্ত্বিক ভাষায় তা নয়। গোটা একটা মানুষ যখন আরেকটা প্রাণের সুরক্ষায় নিজের নিজস্বতাকে ভেঙে চুরে নতুন রূপে প্রসিদ্ধ হয়, তখনই তাকে মাতৃত্ব বলে ঈশানী। আর সেই জননীরূপী মানবীর মনের জোর হয় অনেক বেশি। মন চাইলে তাকে আর ভাঙা যায় না, কারণ তখন তার আস্তিন জুড়ে থাকে আরেকটি অস্তিত্ব, তার সুরক্ষা, তার ভবিষ্যৎ। মাহিনের কথায় ফোয়ারা রেলগাড়ির মতো ছুটছে। বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে ঈশানী। মাঝে মধ্যে মনে হয় মানুষটার কথায় জাদু আছে। আছে অদ্ভুত এক মাধুর্য, যা এক নিমিষে কুয়াশার চাদরের মতোই ভিজিয়ে দেয় মন জমিন। সাংঘাতিক রকম মন খারাপ থাকলো তার প্রতিটি বাক্য যেন উপচে পড়ে সূর্য ঢালা সোনালু রোদে। গত একটা বছরে মানুষটাকে এক প্রকার দেবদূতের আসনে বসিয়ে ফেলেছে ঈশানী। অকল পাথরে ডুবে মরার আগ মুহূর্তে অনাগত সন্তান সমেত ঈশানীকে রক্ষার জন্য যেন স্বয়ং উপরওয়ালাই পাঠিয়েছিলেন তাকে। মাহিন গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঈশানী তার পাশে। মায়ের বুকের উমে গা ছড়িয়ে ঘুমাচ্ছে ছোট্ট ইয়াস। গাড়ি চলছে আপন গতিতে। ভেতরে পিনপতন নীরবতা। সময়ের ব্যবধানে ঈশানী একটু জড়তা কাটিয়ে উঠল। মজার ছলে বলল, সে এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে। তার জীবন সঙ্গী সৌভাগ্য দেখার জন্য তর সইছে না আমার। কিছু ঠোঁট বাকি হাসলো মাহিন ঘুমন্ত ইয়াসের পানে পিতৃ স্নেহে দৃষ্টিপাত করে বলল, আমার ছেলের তার পাপাকে প্রয়োজন, সেখানে তৃতীয় ব্যক্তি আসার প্রশ্নই ওঠে না। মাহিন অযৌক্তিক কিছু বলেনি। ইয়াসের জন্মের পর থেকে কাগজে কলমে সবখানে বাবার নামের জায়গায় মাহিনের স্বাক্ষর দিতে হয়। সেই হিসেবে সে ইয়াসের পাপাই তো বচে। কিন্তু কথাটা শোনা মাত্রই জমে গেল ঈশানী অন্তর্গহিনী কোথাও একটা খেলে গেল মন বিষাদের তুফান। মেঘ থমথমে আকাশের মতোই আধার ঘনালো হৃৎপিঞ্জরে।
নিঃশব্দে চোখ নামে সে দৃষ্টিপাত করলো তুলতুলে নরম অস্তিত্বের পানে বিশের আধুরো একটা মুখ, মাথা ভর্তি ঈষৎ বাদামি ঘন চুল, চোখ দুটোতেও তাই ধূসর বাদামি রঙের। আজকাল এই মুখটা দেখলে বুকের ভিতর থক করে উঠে ঈশানে। ছেলের কোমল চাহনিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে তার, না চাইতো মানসপটে ভেসে ওঠে সদৃশ্য এক পূর্ণবয়স্ক মুখয়ব, যার দৃষ্টি ছিল শূন্য, অনুভূতি মরীচিকার মতো আধারে ঢাকা। সেই মানুষটার কথা ভাবতে গিয়ে ছেলেটার নির্মল ধরের তিলকে আঙুল বোলায় ঈশানী। তিলটা পর্যন্ত হুবহু ফটোকপি বোধ হয়, এতটা নিখুঁত হয় না। মাঝে মধ্যেই তাকে না পাওয়ার আফসোস ভেতর ভেতর কাতরে ওঠে ঈশানে। ফের মনে পড়ে যায় নিজের যন্ত্রণাদায়ক অতীতের কথা। সঙ্গে সঙ্গে ছেলের সুরক্ষায় তৎপর হয়ে উঠছে রমণী। এরিস ইউভানের স্নিগ্ধ সরল সাকুরা থেকে হয়ে ওঠে স্বার্থপর এক মা দুনিয়াতে, যার সন্তানের সবকিছু। সকালের ঝলমলে রোদ স্নানও হয়ে এসেছে, সকালের ঝলমলে রোদ ম্লান হয়ে এসেছে, মেঘের স্তরে গা ঢাকা দিয়ে ঝিমিয়ে পড়েছে সূর্যরাজ। একটু বাদে আকাশ ভাঙা বৃষ্টিতে ছমছম করে উঠল চারিপাশ। গাড়ির উইন্ডশিল্ড ছাপিয়ে বর্ষণের ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঈশানীর গা, তাতেও নিরুদ্বেগ সে। সেই তখন থেকে আনমনা হয়ে কি যেন ভাবছে চুপচাপ, তা পরিলক্ষণ করে সেন্সরে আঙুল চেপে গাড়ির জানালা লাগালো মাহিন। অতঃপর নৈশব্দ ভেঙে নিরুত্তাপ গলায় বলে উঠল, কিছুদিনের জন্য বাংলাদেশ যাচ্ছি, সামনেই তো শীতকাল, কয়েকটা টিভিসির কাজ জমে আছে। মাহিনের বাংলাদেশ ফেরার কথা শুনে চমকে উঠল ঈশানী। ভেতর ভেতর অজানা এক আড়ষ্টতা চেপে বসলো ও বাহ্যিক সাবলীলতায় অটুট রেখে নরম কণ্ঠে শুধল, কবে যাচ্ছেন? আজ রাতের ফ্লাইট। হ্যালোইনের আগে ফিরবেন নিশ্চয়ই? উদাসীন হয়ে জানতে চাইল ঈশানী। সড়কে ইউটার্ন নিয়ে এইদিকে ওইদিকে মাথা নাড়ালো মাহিন চিন্তিত স্বরে বলল, তোমাদের একা রেখে যেতে মন সায় দিচ্ছে না কিছুতেই। তুমি কি কিছুদিন আমার আত্মীয়ের বাড়িতে? না থাক। বাক্য সম্পূর্ণ করার আগে ওকে মাঝপথে থামিয়ে দিল ঈশানী। সদ্য আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি একাই থাকতে পারবো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আই হোপ সো। কথা বলতে বলতেই আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। আজ 30শে অক্টোবর, হ্যালোইনের আগের রাত। লোকে বলে ডেভিলস নাইট। প্রচলিত আছে ধ্বংসযোগ্য ভাঙচুর নৃশংসতার জন্য এই রাত অভিশপ্ত। তাই সন্ধ্যা হতে না হতেই দরজা জানালা কপাট লাগিয়ে ঘরে অবস্থান করে সবাই। ঈশানীও ঘরেই রয়েছে। ঘরের আলো নিভিয়ে দোতলার রোয়াকে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে ইহাসকে। আজ সত্যি ডেভিলস নাইট কিনা জানা নেই তার, তবে আজ রাত যে ভীষণ কালো আর ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই। আমাবস্যা হবে হয়তো, আকাশে নক্ষত্র নেই, রূপলি চাঁদের জ্যোৎস্না নেই, নেই কোনো গা বেজানো ঠান্ডা বাতাস। গুমোট থমথমে একটা আবহাওয়া নিয়ে স্থবির হয়ে আছে চারিদিক। স্ট্রিট লাইটের নিয়ন আলোয় জানালার সফেদ পর্দাগুলো অদ্ভুত দেখাচ্ছে। কপাটগুলো লাগিয়ে দেওয়া দরকার, সেই ভেবে ইয়াসকে নিয়ে ঈশানী এগিয়ে গেল জানালার কাছে। তখনই হুট করে পর্দার ওপাশ থেকে সরে দাঁড়ালো এক লম্বাটে ছায়ামূর্তি। ঈশানীর মনে হলো ও ভুল দেখেছে। সারাক্ষণ আজেবাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তো, তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। সহসা ঘুরে দাঁড়ালো সে, চারপাশটা ভালো মতো পরখ করে ফের ব্যস্ত হলো ছেলেকে ঘুম পাড়ানোর প্রচেষ্টায়। সন্ধ্যার ধোঁয়াশা আরেকটু আধার গুলে মাঝরাত হয়েছে। ইয়াসকে ঘুম পাড়িয়ে মাত্র নিচে এসেছে ঈশানী। বসার ঘরটা নিস্তব্ধ হয়ে আছে, সাথে মাহিনের রুমটাও। ঈশানী দোতলার ঘরে আর মাহিন নিচের ঘরে। এভাবেই গত 1 বছর যাবৎ থেকে এসেছে ওরা। আজ হঠাৎ মাহিনের অনুপস্থিতি ফাঁকা লাগছে চারিদিক। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনের শূন্য ঘর থেকে চোখ সরালো ঈশানী। তারপর ধীর পায়ে এগিয়ে গেল সুইচবোর্ডের দিকে। বাচ্চাটা একা রয়েছে। লাইট জ্বালিয়ে একটু পানি পান করে উপরে উঠবে সে, তখনই আবারও পর্দার আড়ালে ভেসে উঠল সেই ছায়ামূর্তিটি। তার মানে এটা ঈশানীর মোটিভসম নয়। আতঙ্কে হাড়হিম হয়ে এলো মেয়েটা। শিরদাঁড়া বেয়ে নীরবে অতিক্রম করে গেল ঠান্ডা শীতল স্রোত। শুষ্ক একটা ঝোঁক গিরে সতর্ক পায়ে সামনে এগুলো ঈশানী। ক্ষণকালের মধ্যেই ভয়ার্ত স্বর ধ্বনিত হলো তার প্রকম্পিত কণ্ঠস্বর নালী ভিদিয়ে। কে? ওপাশ থেকে আওয়াজ এলো না। আবারও নিঃশব্দে সরে গেল অবয়বটি। ঈশানী চিন্তামুক্ত নয়, প্রবল ঠান্ডার মাঝেও শরীর ঘেমে অসাড় হয়ে আসছে, হাত পা
কণ্ঠ তালু শুকিয়ে কাঠ। কোনো প্রকার সারা শব্দ না পেয়ে ফল কাটার ধারালো ছুরি মুষ্টিবদ্ধ করে আবারও ডেকে উঠল রমণী। কে ওখানে? শব্দ একটু বাদে ঈশানী টের পেল ওর পেছনেই লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। অবয়বটি নিজের বলবান ছায়ায় ঈশানীর ছোট্ট ছায়াকে গ্রাস করে চামড়ার বুটজোড়া দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে। এতক্ষণে কলজেটা শক্ত হয়ে গেল ঈশানীর। ভীরুতার অদৃশ্য বলয়ে কুণ্ঠিত হয়ে পড়ল তার জোরালো আত্মবিশ্বাস। তবু শেষ প্রচেষ্টা তো করবেই রমণী। শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছুরির সাহায্যে আক্রমণ করার প্রস্তুতি নিতে পেছন থেকে ওর মুখের উপর অতর্কিত রুমাল চেপে ধরল লোকটা। ঈশানীকে অবচেতন করার জন্য নয়, ও যাতে চিৎকার দিতে না পারে সেজন্য। অতঃপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো লনের শেষ মাথায়। আলো আধারিত ছাপে ঈশানীকে এনে দাঁড় করানো হলো সেখানে। মুখের ওপর থেকে কাপড় আস্তরণ সরাতেই প্রথমে বুক ভরে শ্বাস নিল সে। তারপর আস্তে ধীরে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করলো সম্মুখে। অতঃপর যা দেখলো তাতে হৃদযন্ত্র থমকে গেল মানবীর। হাতকে শিউরে উঠল সর্বাঙ্গ। ঈশানীর মনে হলো ও বোধহয় এখনই মারা যাবে। নাম পরিচয় সবকিছুই বদলে একটা বছর যার থেকে উম্মাদের মতো পালিয়ে বেরিয়েছে সে আজ সামনে দাঁড়িয়ে। ঈশানী থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে হলদে নিয়ন বাতির ঠিক নিচে একটা ধাতব রিভলভার মুঠিবদ্ধ করে হিমালয়ের মতো নিটল ভঙ্গিতে দণ্ডায়মান এরিস ইউফান। লম্বা ঈশানীর চেয়ে দ্বিগুণ সে সহসা আতকে উঠে দুকদম পিছিয়ে গেল ঈশানী। তার আধার কালো শূন্য চোখে জমে আছে পাশবীয় হিংস্রতা। দুনিয়ার সমস্ত কুণ্ঠা নিয়ে সেই চোখে চোখ পড়তেই ধক করে উঠল রমণীর অন্তঃকরণ। পরনে চারকোল রঙের স্যুট, আন্ডারকাট, চুলগুলো অযত্নে লম্বা হয়ে ঘাড় ছুঁয়েছে এখন। মুখ ভর্তি খড়খড়ে দাঁড়িয়ে গৌরবর্ণের সৌম্য চেহারা সবটুকু আকর্ষণ ধরে রেখে মাফিয়া বছর তীক্ষ্ণ চোয়ালে চেপে বসেছে তারা। দুপাশে তার সশস্ত্র কাঠ, হাতের মোছা রিভলভার আবদ্ধ করে একটু দূরেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে তুষার। স্যুট পরিহিত কালো পোশাকধারী দৃশ্যমান বলয়ের মতো ঘিরে রেখেছে ঈশানীকে। চারিদিকে এত মানুষ, অথচ দুজোড়া তৃষ্ণার্ত চোখ তাদের নিজস্ব অধিকার বোধ নিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে আছে নিঃশব্দে। এতগুলো দিন বাদে আজ আবারও তাদের হৃদগহীনে ঝংকার তুলে সুরের তরঙ্গ। কেউ একজন তার কণ্ঠের সবটুকু ব্যাকুলতা ঢেলে মেঘ মেদু ছুড়ে গিয়ে চলেছে। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, অন্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ছলছলে ব্যথাত দৃষ্টে মাফিয়া বসের পৃষ্ঠ গহ্বরে তলিয়ে গিয়েও কোথাও এক ফোঁটা অনুভূতির লেশমাত্র খুঁজে পেল না ঈশানী। আগ্নেয়গিরির দাবানলের মতোই প্রতিহিংসার অনলে দাউ দাউ করছে তার পাংশুটে আঁখে। অজ্ঞতা সংবিত ফিরল ঈশানী। হতবুদ্ধি হয়ে দণ্ডায়মান রমণী অবশেষে ঠোঁট কাপে জড়ানো গলায় ডেকে উঠল মাফিয়া বসটাকে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। অরণ্য, এরিস, গ্যাংস্টার এরিস। পাথর কঠিন স্বরে ভেসে এলো নীরব হুঙ্কার। এক বাক্যেই তার নমনীয়তাকে রুখে দিল মাফিয়া বস। বুকের ভেতর কোথাও একটা চির ধরল যেন। দহন অনুভব হচ্ছে সেটা। ভয় আর জড়তা মিশেলে বাকুহারা ঈশানী। এরিসের এহেন সশস্ত্র আগমনে মস্তিষ্ক ভয়ঙ্কর কোনো ঝড় ইঙ্গিত দিচ্ছে তাকে। ক্ষণকালের সেই ভাবনাকে এক নিমিষে পায়ে মারল মাফিয়া বস। শক্ত থাপায় ঈশানীর হাতটা কবজি বন্দি করে পৌঁছালো নৃশংসতার চূড়ায়। আশেপাশের গার্ডগুলোর দিকে দৃষ্টিপাত করে কঠোর স্বরে আদেশ করল, বাড়িটাকে জ্বালিয়ে দাও এক্ষুনি। এরিসের বজ্র কঠিন বাক্য কর্ণগোচরতে বিদ্যুতের স্পৃষ্টের ন্যায় চমকে উঠল ঈশানী। বিস্ফোরিত নয় এরিসের পানি চেয়ে ধরফরালো সে। কি বলছো তুমি এসব? এরিস ভ্রুক্ষেপ করলো না সে বাক্য, উল্টো হাতের বাঁধন দৃঢ় করে তাতে তহত পিষে গার্ডদের হুকুম করলো আবারও, ডু ইট ফাস্ট। এরিসের কথা মতো লাইটার আর পেট্রোল হাতে বাড়ির দিকে এগিয়ে গেল দুজন গার্ড।
তা দেখে গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। না, কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা কণ্ঠে ফের বলতে আরম্ভ করলো। আমার বাচ্চা এরিস, আমার বাচ্চা, আমার বাচ্চাটা ভেতরে। এত বড় অশিষ্ট করো না, আমাকে যেতে দাও। চিৎকারের তোড়ে কণ্ঠ বুঝে আসে তার। এরিসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিগাদিক ছটফট করতে থাকে পাগলের মতন। ওদিকে ঈশানীর মুখ থেকে বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই গৌর চেয়ারে শক্ত জমাট বাঁধল এরিসে। তপ্ত রাগে ফেটে পড়ল তার দিশাহীন মস্তিষ্ক। বুকের ভেতর আছড়ে পড়ল জলোচ্ছ্বাসের বন্য ঢেউ গোলাকারের মতো মাথায়। শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে তার। সাকুরার গর্ভে মাহিনের বাচ্চা থাকতে পারে না, কিছুতেই না। সঙ্গে সঙ্গে চোখ তুলে আরেকবার আরেক পাশের গার্ডদের দিকে দৃষ্টিপাত করলো মাফিয়া বস। তপ্ত স্বরে আদেশ করলো, বাচ্চাটাকে নিয়ে এসো। এরিসের এহেন সিদ্ধান্তে জোরে জোরে শ্বাস ফেলল ঈশানী। সে চায় না এরিসের অশুভ ছায়া কোনোদিন তার নিষ্পাপ বাচ্চাটার উপর পড়ুক, কিন্তু ভাগ্য আজ তার পক্ষে নেই। অতঃপর সত্যি সত্যি নিয়ে আসা হলো ঈশানীর বুকের মানিক, দুনিয়ার সবটুকু আদর নিয়ে ঘুমিয়ে থাকা ছোট্ট ইয়াসকে। ঈশানী এগিয়ে গিয়ে ছেলেকে নিতে চাইলে আবারও কবজিতে জোরালো টান, এক টান অনুভূত হলো তার। সে চকিতে পেছনে তাকায়। ক্রোধে তাড়না টকবক করতে থাকা এরিসের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাতর গলায় বলে, ওকে ছেড়ে দাও এরিস, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। ঈশানীর হৃদয় ভাঙা বিলাপে কর্ণপাত করল না এরিস। অনুভূতি নির্মম তেজস্বী কণ্ঠে ধ্বনিত হলো, বাচ্চাটাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দাও তুষার। নিমিষেই শ্রবণ ইন্দ্রিয় বুধ হয়ে এলো ঈশানীর। ঝটিকা প্রবাহের প্রবল জলোচ্ছ্বাসের মতো থর থর করে কেঁপে উঠল তার পায়ের তলার মাঝে। মুখ থেকে রক্ত সরে যেতে উঠে দাঁড়ালো সে এক ঝটকায়। এর সে শূন্য চোখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বলে উঠল, কি বললে তুমি? মাহিনের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো, সেটা ভাবলে কি করে? এরিস ভুল বুঝছে। ব্যাপারটা বোধগম্য হতে এক প্রকার বিষাদের ঝড় উঠল ঈশানীর মাঝে। এত বড় একটা সত্যি লুকানোর দায় এরিস কি তাকে মেরে ফেলুক, তবুও সন্তানের সুরক্ষায় তৎপর রমণী। হৃদয় জুড়ে বেগবান হয়ে উঠেছে নৈরাশ্য। বুকের রক্ত তোলপাড় করা অস্থিরতা। হাউমাউ করে কেঁদে উঠে ঈশানী। তার বাচ্চাকে চাপা দেওয়ার জন্য যখন সত্যি সত্যি ধাতব বেলচা হাতে নিয়ে মাটি করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে বাধ্য হয়ে মুখ খুলতেই সবাইকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, ও তোমার রক্ত, ওকে মেরো না এরিস, বিশ্বাস করো ও তোমার রক্ত, তোমার বংশে ওর জন্ম। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসতে গিয়েও বাধাপ্রাপ্ত হলো ঈশানী। বঙ্গুর পা দুটো জমিনে ছোঁয়ার আগে জল টান দিয়ে ওকে আবারও দাঁড় করালো এরিস। দৃষ্টিতে তার আগুনের লিলিহান। তেমন করে ঈশানীর চোখে নজর আবদ্ধ করে দাঁতের দাঁত পিষল সে। শীতল রাজবাড়ি গলায় বলল, যা বলছো ভেবে বলছো তো? তৎক্ষণাৎ জোরে জোরে মাথা ঝাঁকালো ঈশানী। চোখ ভেঙে ফুপিয়ে উঠে থেমে থেমে আওড়ালো, ওকে কিছু করো না এরিস, যা শাস্তি আমাকে দাও। ওর বয়স? একই সুরে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস। 4 মাস। এরিসে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ঈশানী মিথ্যে বলছে না এবং এই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। তাই পেছনে ঘুরে তুষারকে হুকুম করলো, বাচ্চাটাকে গাড়িতে তোলো। মাফিয়া বসের উদ্দেশ্যে অনুমান করতে না পেরে ফের আরেক দফা হোঁচট খেল রমণী। শঙ্কায় তড়িৎ খেলে গেল তার অন্তরে। তবে এবার আর আকুতি নয়, ছেলের অনিশ্চয়তার রণমূর্তি ধারণ করলো তার পাণ্ডুর ফ্যাকাশে মুখ। শরীরে সর্বশক্তি ব্যয় করে এরিস ইউভানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, নিষ্ঠুর পাষাণ্ড জানোয়ার একটা, কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলেকে? ওকে ছাড়া আমি মরে যাব, আমার বাচ্চাটাকে দিয়ে দিতে বল ওদের। ঈশানীর আহাজারিতে একটুখানি থেমে গেল তুষার। গাড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরিসের পানে। উদ্ভ্রান্ত ঈশানী সরু বাহুটাকে এক হাতে চেপে ধরে চোখের ইশারায় তুষারকে হ্যাঁ জানালো এরিস। ব্যাস, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল তুষার। চোখের পলকে আধারের ধোঁয়াশায় মিলিয়ে গেল গাড়িটা। সঙ্গে করে নিয়ে গেল ঈশানীর সুখ শান্তির সব কিছু। ওর বেঁচে থাকার একমাত্র সম্বল, ওর নারী ছেঁড়া ধন, ওর বাচ্চাটাকে। এতক্ষণই কেই হারিয়েছে ঈশানী। গাড়িটা চলে যেতে উদ্গ্রীব হয়ে খ্যাপা বাঘেরই মতো হামলে পড়লো এরিসের উপর। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভালোবাসি না তোকে আমি, বাসি না ভালো আর। এরিস সময় নিল না দাঁত খেঁচা ঈশানীর পেলব কোমল গালের উপর পুরুষালী হাতের শক্ত এক চাপটাঘাত বসিয়ে দিল আচানক। সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ভগ্ন ইমরাতের মতোই এরিসের বুকে এসে ঢলে পড়লো তুলতুলে নরম শরীরটা।
ক্ষণকাল বিলম্ব না করে এক হাত বাড়ি ছোট্ট শরীরটাকে ধরে ফেলল মাফিয়া বস। যেন পাখির পালকের মতোই হালকা সে মানবে, তেমন করেই অতি সন্দর্পণে তুলে নিয়ে এলো বুকের মাঝে। নিয়ন বাতির মোলায়েম আলোয় কান্না ভেজা ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টে নির্লিপ্তে চেয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর মেয়েটাকে কোলে নিয়েই দাম্ভিক পদচারণে ধীরে ধীরে এগিয়ে গেল হেলিকপ্টারের অভিমুখে। পেছনে ফেলে এলো পাহাড়ে ঘেরা রেন ফরেস্টের চূড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকা এক টুকরো সাজানো বাড়ি, যার প্রতিটি কোনায় কোনায় ছিল মাহিন, ঈশানী আর ইয়াসের হাজারো অমুক স্মৃতির উপাখ্যান। গভীর রাতে দুঃস্বপ্ন দেখে মানুষ যেমন ধরফড়িয়ে উঠে, তেমন করে আকস্মাৎ চোখ খুলে এক লাফে শোয়া থেকে উঠে বসলো ঈশানী। শরীর তার ঘেমে নিয়ে একাকার, কণ্ঠ তালু শুকিয়ে কাঠ হাঁপুড়ের মতো ওঠানামা করছে সুঢল বক্ষদেশ। স্পন্দনে গতিহীনতায় বুকটা ফেটে পড়ার উপক্রম। তারপরেও উদ্গ্রীব দৃষ্টে এদিক ওদিক চোখ বুলালো সে। রুদ্ধশ্বাসে ডেকে উঠল, ইয়াশ, আমার ইয়াশ কোথায়? তোমার দুর্বল হার্টের অধপতন হয়েছে দেখছি। এক চড়ে 24 ঘন্টা সেন্সলেস। রাজবাড়ি কঠিন কণ্ঠের কথাগুলো কর্ণগোচর হতে অতর্কিতে সামনে তাকালো ঈশানী। দেখলো ওর মুখ বরাবর বিশাল কাউচে চেয়ারে হাঁটুর উপর পা তুলে গা ছড়িয়ে বসে আছে এরিস। এক দুর্বোধ্য পৈশাচিক হাসির ঢেউ ছোচে লেগে আছে তার, যেন ঈশানীকে কবজাবন্দি করে বড্ড বেশি তৃপ্ত সে। তেমন করেই তীক্ষ্ণ নজরে পরখ করছে রমণীকে। এতক্ষণে সোম কাটলো ঈশানে সচেতন দৃষ্টিতে এইদিক ওইদিক চোখ বুলিয়ে মুহূর্তেই তেতে উঠল সে। কোথায় নিয়ে এসেছো তুমি আমায়? আমার ছেলে কোথায়? কি করেছো ওর সাথে? রিল্যাক্স, 10,000 মাইল উড়ে এসেছো, তাও সেন্সলেস হয়ে। ভালো করে চোখ বোলাও, ঠিক ছিঁড়ে যাবে। এডিসের হিমশীতল কণ্ঠ শরীরে কাঁপন ধরায় মানবের। সে রিল্যাক্স হতে পারে না, অস্থির হয়ে চারিদিকে চোখ বোলাতে অনুধাবন করে কক্ষের পলিশড দেয়ালগুলো অশুভ ছায়ার মতোই কুচকুচে কালো। ভেতরের সোনালু কারুকাজ শোভিত নান্দনিক আসবাবপত্রগুলো কালোর মিশেলে অদ্ভুতভাবে ঝিল দিচ্ছে চোখের তারায়। কালো রঙা ভেলভেট কাউচের ওপর গা ছড়িয়ে বসা কালো ট্রেঞ্চ কোট পরিহিত এরিসকে জমে থাকা প্রলয়ের মতোই ভয়ঙ্কর দেখাচ্ছে, যেন দূর মহাকাশের কোনো উদয়মান অগ্নিপিণ্ড। সে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু হাত বাড়ালে ঝলসে যেতে হয়। কনকনে ঠান্ডা বাতাসে ভেসে বেড়ানো গোলা বারুদে ছাঁচালো এক গন্ধ নাকে এসে আছড়ে পড়ছে ক্রমাগত। ঈশানীর আর বুঝতে বাকি থাকে না এরিস তাকে আবারও সেই নরকে দুয়ারে নিয়ে এসেছে। অজ্ঞতা চকিতে ঘাড় ঘোরাইছে, প্রকম্পিত স্বরে বলে উঠছে, প্যান্ট হাউস? ইয়েস বেব, দ্য পাইথন প্যারাডাইস, তোমার একমাত্র ডেস্টিনেশন। নির্বিঘ্নে পা দোলাতে দোলাতে প্রতিউত্তর করে মাফিয়া বস। তৎক্ষণাৎ বিদ্যুৎ স্পৃশের মতো ছলকে উঠে ঈশানী। বোধশক্তি জাগ্রত হতে দুহাতে শরীর খামচে ধরে করুণ স্বরে চেঁচিয়ে উঠে সে, আমার ছেলে কোথায় এরিস? ওকে কি করেছো? তার মানে 24 ঘন্টা আমি আমার ছেলেকে দেখিনি। ওকে আমার কাছে এনে দাও, নয়তো সব শেষ করে ফেলবো আমি। তোমাকেও শেষ করে ফেলবো। শেষ করার আর কি বাকি রেখেছো? আমাকে ধ্বংস করার মতো পৃথিবীতে যদি কোনো বড়নাস্ত্র থেকে থাকে, তবে সেটা তুমি। হাতের পিছে নাক ঘষতে ঘষতে প্রত্যুত্তর করে এরিস। তার ভাবভঙ্গিমা দেখে ঈশানী বুঝতে বাকি থাকে না যে এরিস ড্রাগস নিয়েছে। সে এই মুহূর্তে নিজের মধ্যে নেই। চেঁচাতে গিয়েও কণ্ঠ নিভে আসে ঈশানীর। বান ভাসে স্রোতের মতোই থই থই জলে ভরে উঠছে তার নীলাক্ষী। চোখ ভেঙে বিপর্যস্ত স্বরে বলে, প্লিজ এরিস, আমি আমার বাচ্চাকে দেখবো। আমার এইটুকুনি বাচ্চা আমাকে ছাড়া কিভাবে থাকবে ও? আমার বাচ্চাকে দেখতে দাও, পায়ে পড়ি তোমার। হাঁটু ভেঙে বুকের সঙ্গে জড়িয়ে উম্মাদের ন্যায় বিলাপ করছে ঈশানী, যেন ইয়াসকে না দেখতে পেলে এক্ষুনি দম বন্ধ হয়ে মরে যাবে সে। তেমন করেই বেড়ে চলেছে উত্তেজনা। এরিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, অতঃপর ইশারায় কাউকে আদেশ করল, নিয়ে এসো। তৎক্ষণাৎ কক্ষে এসে হাজির হয় ফ্লোরা। ক্রোল জুড়ে তার হুটুপুটি খাচ্ছে ছোট্ট ইয়াস। ক্ষুধা তাড়নায় গলা ছিঁড়ে কাঁদছে সে। সন্তানের ক্রন্দিত স্বর কর্ণগহ্বরে এসে পৌঁছাতে সহযোগিত হয়ে উঠছে ঈশানী। তৃষ্ণার্ত চাতকিনীর মতো কান্না গিলে গিলে সে হাত বাড়িয়ে কোলে তুলে নেয় তার বুকের মানিককে। এমন প্রতিকূল মুহূর্তে বহুদিন বাদে দুই বান্ধবীর চোখাচোখি হলেও কথা বলার আর সুযোগ হয় না। ইয়াসকে কাছে পেতে মাতৃ স্নেহে ব্যগ্র হয়ে পড়ে ঈশানী। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তার সন্তানের পেলব নরম গাল দুটো।
ওদিকে এরিসের উপস্থিতিতে ফ্লোরাও প্রস্থান করে নিঃশব্দে। ফ্লোরা চলে যেতে ঈশানী বলে উঠছে, ওর খিদে পেয়েছে, খাবার দিতে হবে এক্ষুনি। ঈশানীর কথায় প্রথমবারের মতো ইয়াসের দিকে আর চোখে দৃষ্টিপাত করে এরিস। মায়ের কোলে মোমের মতো লেপ্টে আছে তার অংশ। কোনো এক অজ্ঞাত কারণে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ঠোঁট ফুলিয়ে। নিজের ক্ষুদ্র অংশে লালিত্য ভরা কোমল মুখটা দেখে এরিসের মাঝে ভাবান্তর হলো না বিশেষ। দৃষ্টিতে ধরা দিল না কোনোরূপ প্রীতি স্নেহ, অনুভূতিহীন প্রস্তরের মতো সে চোখ বোলালো নির্লিপ্তে। অতঃপর ঠোঁটের আগায় জ্বলন্ত সিগারেটের শলাকা ধরিয়ে বিতৃষ্ণ গলায় বলল, কি খেতে চাই জিজ্ঞেস করো ওকে, আমি ব্যবস্থা করছি।